ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে ডিসকাস করব প্র্যাকটিস সেট 4 নিয়ে। পিএসসি মিসলেনিয়াস এক্সামকে কেন্দ্র করে যে প্র্যাকটিস সিরিজটা স্টার্ট করা হয়েছে ম্যাথের, তার কিন্তু অলরেডি 3টে ক্লাস আপলোড হয়ে গেছে। এবার আমি আগেও বলেছি, আর আজকের ক্লাস থেকে যারা কন্টিনিউ করছো তাদের জন্য বলছি যে এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে। এই অ্যাপের মধ্যে ঢুকলে এই সেকশন গুলো দেখতে পাবে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি। এর মধ্যে এই যে ডাব্লিউবিপিএসসি সেকশনটা আছে, এই সেকশনের মধ্যে কিন্তু এই ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা পাবে। ওকে, বোঝা গেল? তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সেট 4 ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম, তার ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে two persons, Ram and Sham, start simultaneously in the opposite direction from 2 points A and B at 9 a.m. Each of them runs towards starting point of other. After crossing each other, Ram and Sham took 80 minutes and 45 minutes to reach their destination. At what time will they meet each other? কি বলছে? তারা পরস্পরকে ক্রস করার পরে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে রামের সময় লাগছে 80 মিনিট আর শ্যামের সময় লাগছে 45 মিনিট। ঠিক আছে, তাহলে তারা কোন সময় মিট করেছে? তাহলে দেখো, আমি যদি ধরে নেই যে তারা পরস্পর টি সময়ে মিট করেছে, আর রামের তার মিট করার পর রামের ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লেগেছে T1 সময়, আর মিট করার পর শ্যামের তার ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লেগেছে T2 সময়, তাহলে এই যে টি আর T1 আর T2 মধ্যে এই ডিরেক্ট রিলেশনটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে ফাইন্ড আউট করতে হবে কার ভ্যালু? না টি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, মানে কত সময় পর তারা পরস্পরের সাথে মিট করেছে। ওকে, তাহলে দেখো T1 এর ভ্যালু কত দেওয়া আছে? T1 এর ভ্যালু দেওয়া আছে 80, T2 এর ভ্যালু কত দেওয়া আছে? 45। তাহলে কি হবে? শূন্য বসে যাচ্ছে, 540 এর শূন্য হাতে 4, 432 আর 4 36, 3600। ঠিক আছে, তাহলে কত হবে? 60। অর্থাৎ 60 মিনিট পর, মানে 1 ঘন্টা পর তারা পরস্পরের সাথে মিট করবে। তারা কটার সময় যাত্রা শুরু করেছিল? তারা 9টার সময় যাত্রা শুরু করেছিল। 1 ঘন্টা পর, মানে 10টার সময় তারা পরস্পরের সাথে মিট করবে। ঠিক আছে, বোঝা গেল? তারপর বলছে if x is subtracted from each 19, 27, 38 and 57, the numbers so obtained are in proportion. Find the value of 22x plus 5. ওকে, কি বলছে? যে 19, 27, 38 এবং 57 থেকে যদি x বাদ দিয়ে দেই, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো সমানুপাতে থাকবে। তাহলে ফাইন্ড আউট করো 22x plus 5 এর ভ্যালু কত হবে। অর্থাৎ 19 থেকে যদি x বাদ দিয়ে দেই আর 27 থেকে যদি x বাদ দিয়ে দেই, তাহলে 19 মাইনাস x আর 27 মাইনাস x এর রেশিও যা হবে, যদি 38 থেকে x বাদ দিয়ে দেই আর 57 থেকে যদি x বাদ দিয়ে দেই, তাহলে এই 38 মাইনাস x আর 57 মাইনাস x এর রেশিও সেম হবে। এবার এই ইকুয়েশন থেকে ইজিলি x এর ভ্যালু ক্যালকুলেট করা যায়। কি করব? কম্পোনেন্ট ডিভিডেন্ড করো। 19 মাইনাস x আর 27 মাইনাস x যদি যোগ করে দেই, তাহলে কত হবে? 27 আর 19 কত হয়? 46 মাইনাস 2x। এবার যদি বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে x x কেটে যাবে, কত থাকবে? মাইনাস 8। আবার 57 মাইনাস x আর 38 মাইনাস x আর 57 মাইনাস x যদি যোগ করে দেই, কত হবে? 57 প্লাস 30, 87 আর 8 95, 95 মাইনাস 2x। যদি বিয়োগ করি x x ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 38 আর 57 এর মধ্যে ডিফারেন্স কত? কত হবে? এটা হচ্ছে 19। ঠিক আছে, মাইনাস 19। তাহলে এখানে মাইনাস মাইনাস উভয় দিকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, 6 19 অঙ্ক কত? 114, 4 হাতে 11, 4 19 অঙ্ক 76 আর 11 87, মাইনাস 19 দুগুণ 38x। ওকে, এবার কত হবে? 5 40 এর শূন্য হাতে 4, 8 নং 72 আর 4 76, 760, মাইনাস 8 দুগুণ 16x। ঠিক আছে, তাহলে এদিকে কত আসছে? 114 আর ওদিকে আসছে 22। 22x মানে কত আসছে? 114।
ফাইন্ড আউট করতে হবে 22x প্লাস 5 অর্থাৎ 114 প্লাস 5 মানে 119 হয়ে গেল। তারপর কি বলছে, এ ব্যাগ কন্টেন্স 1 রুপি 50 paise 25 paise coins are in the ratio 5:6:7. If the total amount rupees 390, find the number of 50 paise coins. মানে ওই ব্যাগের মধ্যে 50 পয়সার কয়েন কটা আছে সেটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তাহলে ওই ব্যাগের মধ্যে 1 টাকার কয়েন আছে, ওই ব্যাগের মধ্যে 50 পয়সা মানে হাফ টাকার কয়েন আছে, 25 পয়সা মানে 1/4 টাকার কয়েন আছে। আর যে কয়েনগুলো আছে সেই কয়েনের রেশিও কি, সেই কয়েনের রেশিও হচ্ছে 5:6:7। আর টোটাল ওই ব্যাগের মধ্যে কত টাকা আছে, টোটাল আছে 390 টাকা। ওকে, এবার জানতে চেয়েছে ওই ব্যাগের মধ্যে 50 পয়সার কয়েন কটা আছে। তো কিভাবে করব, একদম সহজ মেথড দেখে নাও যেটাতে কোনো রকম কোনো ভগ্নাংশের ঝামেলা আসবে না। এখানে দেখো 4 আর 2 এর এলসিএম না, কত হবে 4, 4 দিয়ে পুরো এই কয়েনের রেশিওকে গুণ করে দাও, কত দাঁড়াবে 4 × 5 = 20, 4 × 6 = 24 আর 4 × 7 = 28। মানে এখন কয়েনের রেশিও কত হয়ে গেল 20:24:28। ঠিক আছে, তাহলে দেখো 1 টাকার কয়েন, তাহলে এখান থেকে টাকার রেশিও কত হবে, প্রাইসের রেশিও কত হবে না, 1 টাকার কয়েন যদি 20টা থাকে তাহলে কত টোটাল 20 টাকা। ঠিক আছে, আর 50 পয়সার কয়েন যদি 24টা থাকে তাহলে কত 12 টাকা। 25 পয়সার কয়েন যদি 28টা থাকে তাহলে কত টাকা, টোটাল 7 টাকা। অর্থাৎ ওই ব্যাগের মধ্যে টোটাল 390 টাকা আছে, টোটাল 390 টাকা আছে, আর সেই 390 টাকাটা 20:12:7 20:12:7 এই রেশিওতে ডিভাইড হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল অনুপাতে টোটাল কত টাকা আছে 20 আর 12 32 আর সাথে 39, তাহলে 39 এর ভ্যালু কত, 39 এর ভ্যালু হচ্ছে 390। অর্থাৎ 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 10, 1 এর ভ্যালু হচ্ছে 10। কার ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, যে 50 পয়সার কয়েন কটা আছে। অনুপাতে দেখা যাচ্ছে 50 পয়সার কয়েন আছে 24টা, তার মানে 24 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 1 এর ভ্যালু যদি 10 হয়, 24 এর ভ্যালু কত 240। ঠিক আছে, তাহলে 50 পয়সার কয়েন কটা আছে, 240টা আছে। নেক্সট কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 7 consecutive natural numbers is k. The next 3 natural numbers are also included. How much more than k will the average of these 10 numbers be? দেখো, এই ধরনের অঙ্ক করার একটা খুব সুন্দর ইউনিক শর্ট ট্রিক আমি তোমাদের বলে দেবো। এই ধরনের ভাষা যদি থাকে তখন দুটো জিনিসের দিকে নজর রাখবে, যে কতগুলো সংখ্যাকে ইনক্লুড করতে বলার কথা হয়েছে। এখানে দেখো, এখানে টোটাল 3টে সংখ্যাকে ইনক্লুড করতে বলার কথা হয়েছে। ঠিক আছে, আর এই সংখ্যাগুলো কি ধরনের সেটার দিকেও নজর রাখবে, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই দুটো দেখলে এবার কি করবে, এখানে টোটাল 3টে সংখ্যাকে ইনক্লুড করার কথা বলা হয়েছে, 3 লিখবে। এখানে সংখ্যাগুলো কি প্রকৃতির না ন্যাচারাল নাম্বার, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবে। যদি এখানে ইভেন নাম্বার থাকতো তাহলে 1 দিয়ে ভাগ করতে, যদি অড নাম্বার থাকতো তখনও 1 দিয়ে ভাগ করতে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভাগ করলে কত আসবে 1.5। অর্থাৎ এই 3টে সংখ্যা, এই 3টে ন্যাচারাল নাম্বার যোগ করা, এই 3টে ন্যাচারাল নাম্বার অ্যাড করার ফলে ওই সিরিজের বা ওই গ্রুপের অ্যাভারেজ কত বৃদ্ধি পাবে, 1.5 বৃদ্ধি পেয়ে যাবে। বোঝা গেল পুরো কনসেপ্টটা? ঠিক আছে, নেক্সট এটা কি বলছে, বলছে এ শপকিপার সোল্ড এ টিভি সেট ফর 17940 at a discount of 8% and gained 19.6%. If no discount is allowed, what will be his gain percentage? ঠিক আছে, তো এটা করার জন্য এই সেলিং প্রাইসের কোনো রকম কোনো প্রয়োজনই হবে না, কারণ এখানে বলেছে যে কোনো রকম কোনো ডিসকাউন্ট যদি না দেয় তাহলে তার প্রফিটটা কত হবে। অর্থাৎ জিনিসটা মার্ক প্রাইসে বিক্রি হচ্ছে, তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও যদি পেয়ে যাই ইজিলি, সেখান থেকে গেইন পার্সেন্টেজটা পেয়ে যাব। ওকে, আর কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে একটা ডিরেক্ট রিলেশন আছে, কি যে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট। ওকে, তাহলে দেখো কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কি দাঁড়াচ্ছে 100 মাইনাস ডি, তাহলে 100 মাইনাস ডি করলে কত হবে 92, আর 100 প্লাস পি করলে কত হবে 119.6।
অর্থাৎ জিনিসটা 92 টাকায় কিনে 119.6 টাকায় বিক্রি করছে। কত টাকায় কিনছে? 92 টাকায়। কত টাকায় বিক্রি করছে? 119.6 টাকায়। তাহলে প্রফিট হচ্ছে কত? এদিকের 19.6 আর ওদিকের 8, মানে 27.6 প্রফিটে বিক্রি হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? ইন্টু 100। ওকে, তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, উঠে যাবে, এটা পুরোপুরি 3 দিয়ে কেটে যাবে, মানে 30%। তাহলে কোনো রকম কোনো ডিসকাউন্ট যদি না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি 30% প্রফিট হবে। ঠিক আছে, নেক্সট। এবার কি বলছে? এ ম্যান সেলস 2 আর্টিকেল ফর ₹2695 ইচ। He sells first article at 18.75% profit. At what loss percentage he would have sold second article if there is neither profit nor loss in whole transaction? কি বলছেন? যে এক ব্যক্তি দুটো আর্টিকেলকেই 2695 টাকায় বিক্রি করেছে, মানে প্রথমটাকেও 2695 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয়টাকেও 2695 টাকায় বিক্রি করেছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো আর্টিকেলের সেলিং প্রাইস কিন্তু সেম। ঠিক আছে, বোঝা গেল। এবার বলছে প্রথম আর্টিকেলটাকে বিক্রি করছে 18.75% প্রফিটে। জানতে চেয়েছে যে সেকেন্ড আর্টিকেলটাকে কত শতাংশ লসে বিক্রি করতে হবে যাতে পুরো ট্রানজাকশনে কোনো রকম কোনো প্রফিট বা লস না হয়, মানে পুরো ট্রানজাকশনটা যেন নিউট্রাল অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, এখানে দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে ওই দুটো আর্টিকেলের সেলিং প্রাইস সেম, আর প্রথম আর্টিকেলটাকে বিক্রি করছে 18.75% প্রফিটে। তাহলে 18.75% মানে কত? 18.75% মানে হচ্ছে 6.25% 3। তার মানে 6.25% মানে কত? 1/16। তাহলে তার 3 গুণ, মানে 3/16। অর্থাৎ প্রথম টিভিটা যদি 16 টাকায় কেনা হয় তাহলে সেটা 3 টাকা প্রফিটে, অর্থাৎ 19 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, 3 টাকা প্রফিটে বিক্রি হবে। এবার দ্বিতীয় টিভির ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে কিন্তু বলে দিয়েছে যে দুটো টিভির কিন্তু সেলিং প্রাইসটা সেম। এবার এখানে দেখা যাচ্ছে যে প্রথম টিভিটা 19 টাকায় বিক্রি হয়েছে, তাহলে দ্বিতীয় টিভিটাও অবশ্যই 19 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা বলছে পুরো ট্রানজাকশনে কোনো রকম প্রফিট বা লস হবে না, মানে পুরো ট্রানজাকশনটাই নিউট্রাল থাকবে। তাহলে পুরো ট্রানজাকশনটাকে নিউট্রাল করতে গেলে কি করতে হবে? প্রথম টিভিটা যদি 3 টাকা প্রফিটে বিক্রি করা হয় তাহলে দ্বিতীয় টিভিটাকে অবশ্যই 3 টাকা লসে বিক্রি করতে হবে। তাহলেই দেখো টোটাল প্রফিট তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু পুরো ট্রানজাকশনে কোনো রকম কোনো প্রফিট বা লস হচ্ছে না, পুরো নিউট্রাল থেকে যাচ্ছে। ঠিক আছে, প্রথমটা যতটা প্রফিটে বিক্রি করব, দ্বিতীয়টা তো ততটাই লসে বিক্রি করতে হবে যদি পুরো ট্রানজাকশনে কোনো রকম কোনো প্রফিট বা লস না করতে হয়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় টিভিটা 19 টাকায় বিক্রি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 3 টাকা লস হচ্ছে। তাহলে টিভিটা কেনা হয়েছিল কততে? অবশ্যই 22 টাকায় কেনা হয়েছিল, মানে টিভিটা কেনা হয়েছিল 22 টাকায়, লস হয়েছে কত? 3 টাকা। লস পার্সেন্টেজটা ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে ইন্টু 100, অর্থাৎ 300/22। তাহলে 300/22 মানে কত হবে? 22 1 22, 8, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার 13 পয়েন্ট সামথিং হবে। একটাই আছে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর কি বলছে? বলছে সন্দীপ স্পেন্ডস 32% of his annual income on food, 20% of the remaining income on traveling, and 35% of the remaining income on clothes, and still saves 7,070 per year. What is the annual income of the সন্দীপ? ঠিক আছে, তাহলে আমি সন্দীপের অ্যানুয়াল ইনকাম ধরে নিচ্ছি এক্স। তার মধ্যে সে 32% ফুডে খরচ করে ফেলছে, তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে 68%। এবার যেটা পড়ে থাকলো তার 20% সে ট্রাভেলিং এ খরচ করে ফেলছে, মানে 1/5 খরচ করে ফেলছে, তাহলে পড়ে থাকছে কত? 4/5। যেটা পড়ে থাকলো তার 35% সে ক্লথে খরচ করে ফেলছে, তাহলে 35% যদি ক্লথে খরচ করে ফেলে তাহলে পড়ে থাকবে কত? 65%। তাহলে দেখো তার বাৎসরিক ইনকাম ছিল এক্স টাকা, এখন তার কাছে পড়ে আছে কত? এত টাকা। এবার এটাই সে সঞ্চয় করছে, আর এর ভ্যালুটা
এর ভ্যালুটা প্রশ্নে কত দেওয়া আছে 70720। ওকে, এবার এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলে এই আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কত দিয়ে যাবে 5 13 65, 13 দিয়ে যদি যায় 5 13 65, 5 57 4 13 52, 4 13 52। ঠিক আছে, আচ্ছা এবার যদি 17 দিয়ে যায় কত হবে 4 17 68, 3 17 51, 3 34, 17 দুগুণ 34। ওকে, 4 4 16, 16 দুগুণ 32, 2 0। অর্থাৎ আলটিমেট এক্স এর ভ্যালু কত আসছে 2 এর পিঠে 5টা শূন্য। তাহলে সন্দীপের বাৎসরিক ইনকাম কত 2 লাখ টাকা হয়ে গেল। এবার বলছে ইফ এ নাম্বার ডিভিজিবল বাই বোথ 11 and 13 দেন ইট মাস্ট বি, কি হবে অবশ্যই ডিভিজিবল বাই 11 into 13। আমরা কি জানি যে একটা সংখ্যা এ দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার সেই সংখ্যাটাকে বি দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার এই এ আর বি যদি কোপ্রাইম হয় তাহলে ওই সংখ্যাটাকে অবশ্যই এ ইন্টু বি দিয়ে ভাগ করা যাবে। এটা নাম্বার সিস্টেমের একদম প্রাইম কনসেপ্ট। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট। তাহলে কি হবে যদি 11 আর 13 দিয়ে যদি সংখ্যাটা ডিভিজিবল হয় সংখ্যাটা অবশ্যই 11 into 13 দিয়ে ডিভিজিবল হবে। নেক্সট, এই সিরিজটা যোগফল ফাইন্ড আউট করতে বলছে। তো ভালো করে দেখো যে সিরিজটা কেমন। বলছে 1/1 + 1 into 1, তাহলে এখানে 1 1 কে 1 আর 1 আর 1 কে 2। ঠিক আছে, তাহলে 2 কে কি লেখা যেতে পারে 1 into 2 এইভাবে, প্লাস 1/2 + 2 into 2, তাহলে এটাকে কি লেখা যেতে পারে এটাকে লেখা যেতে পারে, দেখো এখান থেকে যদি 2 কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকবে এদিকে 2 আর এদিকে 1 মানে 3, মানে 2 into 3। তাহলে নিশ্চয়ই সিরিজের রিদিমটা এবার তোমরা ধরতে পারছো। 1/, এখান থেকে যদি 3 কমন নিয়ে নেই তাহলে 3 পড়ে থাকবে এদিকে 1, 3 আর 1 4, অর্থাৎ 3 into 4। এইভাবে চলতে চলতে একদম লাস্টের টার্মটা কত হবে, এখান থেকে যদি 100 কমন নিয়ে নেই এদিকে 100 আর ওদিকে 1 মানে 101, 100 into 101। এই সিরিজের যোগফলটা ফাইন্ড আউট করতে বলছে। তাই এটা তো একটা কমন সিরিজ, আমরা সবাই জানি এর যোগফলটা কি হবে। কি হবে, জাস্ট এই প্রথম টার্মটা নেবো, প্রথম টার্মটা মানে এই টার্মটা, আর লাস্টের টার্মটা নেবো, লাস্টের টার্মটা মানে এই টার্মটার কথা বলছে। এদের দুজনের মধ্যে ডিফারেন্স নেবো, তাহলে কি হবে 1/1, তার সাথে কার ডিফারেন্স নেবো 1/101, যেটা হবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এদিকে হবে 101, এদিকে উপরে 101 -1, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে 100/101, অ্যান্সার ডি হয়ে গেল। এবার কি বলছে, বলছে 40 liters of milk are kept in a container. 4 liters of milk were removed from this container and replaced with water. This procedure was performed 2 more times. How much milk does the container now hold? কি বলছে যে একটা পাত্রে 40 লিটার মিল্ক ছিল, তার থেকে 4 লিটার তুলে নেওয়া হচ্ছে। তাহলে 40 লিটার থেকে 4 লিটার তুলে নেওয়া হচ্ছে মানে কি 10% তুলে নেওয়া হচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে 90%, অর্থাৎ 9/10। তাহলে প্রথমবার প্রসেসটা যদি করা হয় তাহলে 9/10 মিল্ক পড়ে থাকবে। এবার এই প্রসেসটা যদি 3বার করা হয়, এখানে কি বলছে যে 2 more times, মানে প্রথমে একবার করা হয়েছিল আরো 2বার, মানে টোটাল 3বার করা হচ্ছে। যদি 3বার করা হয় প্রসেসটা তাহলে মিল্ক কতটা পড়ে থাকবে 9/10 তার কিউব। ঠিক আছে, এবার মিক্সচার কতটা ছিল 40 লিটার, তাহলে 40 লিটারের মধ্যে এখন কতটা মিল্ক পড়ে থাকবে 40 into 9/10 তার কিউব। এবার এখানে পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে দেখো 9 আছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল হবে। এটা 9 দিয়ে ডিভিজিবল না, এটাও 9 দিয়ে ডিভিজিবল না, এটা 4 আর 3 7 আর 2 9, এটাও 9 দিয়ে ডিভিজিবল না, 9 আর 2 11 আর 1 12 আর 6 18, এটাই 9 দিয়ে ডিভিজিবল। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তারপর কি বলছে, দ্য ইনকাম অফ এ বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও 7:9:12. Their expenditure are in the ratio 8:9:15. If A's savings is 1/4 of his income, then the ratio of savings of A, B, C. ঠিক আছে, দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে এ বি সি 3 জন আছে, সেই 3 জনের ইনকামের রেশিওটা বলে দিয়েছে।
ইনকামের রেশিও কত? 7:9:12। আর এক্সপেন্ডিচারের রেশিও কত বলেছে? 8:9:15। সেভিংস এর রেশিও জানতে চেয়েছে, কিন্তু এখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কি বলছে? যে এর সেভিংস ইজ 1/4 অফ হিজ ইনকাম। মানে এ ব্যক্তির ক্ষেত্রে ইনকাম যদি 4 ইউনিট হয় তাহলে সেভ করবে কত? 1 ইউনিট। মানে খরচ করবে কত? 3 ইউনিট। মানে এ ব্যক্তির ক্ষেত্রে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও কত? ইনকাম এ ব্যক্তির ক্ষেত্রে এক্সপেন্ডিচার আর ইনকামের রেশিও কত? 3:4। কিন্তু এখানে যে মেন রেশিও গুলো দেওয়া আছে ইনকাম আর এক্সপেন্ডিচারে, সেখানে এ ব্যক্তির ক্ষেত্রে এক্সপেন্ডিচার আর ইনকামের রেশিও কি 3:4 হচ্ছে? হচ্ছে না। তাহলে এইভাবে আমরা প্রসিড করতে পারবো না। কি করতে হবে? না এই রেশিওটাকে এর এক্সপেন্ডিচার আর ইনকামের রেশিওকে 3:4 এ পরিণত করতে হবে। কিভাবে পরিণত করব? দেখে নাও। প্রথমে ইনকাম আর এক্সপেন্ডিচারকে সেম করো। 7 আর 8 এর এলসিএম কত? 56। তাহলে দুটোকেই 56 করতে হবে। এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কিন্তু সমান করতে তো বলিনি। বলেছে যে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিওটা হবে কত? 4:3। ঠিক আছে, তাহলে ইনকামের সাথে 4 গুণ হবে, ইনকামের রেশিওর সাথে 4 গুণ হবে, আর এক্সপেন্ডিচারের রেশিওর সাথে 3 গুণ। ঠিক আছে, বোঝা গেল? এবার কিন্তু তুমি প্রসিড করতে পারো, কারণ এর ক্ষেত্রে ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও কিন্তু 4:3 অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার এই তিনজনের ক্ষেত্রে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে দেবে, ইজিলি সেভিংস এর রেশিও পরপর পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু পুরোটা করার দরকার নেই। কেন দরকার নেই? তার কারণ হচ্ছে পুরোটা হতে পারে, পুরোটা করার দরকার হতে পারে, কিন্তু প্রথমে একটা করে দেখি যে এর ক্ষেত্রে সেভিংসটা কত হচ্ছে, এর ক্ষেত্রে অনুপাতে সেভিংসটা কত হচ্ছে। মানে জাস্ট আসলে তো সেভিংস এর যে অনুপাতটা আসবে সেটা তো 3টে কম্পোনেন্ট থাকবে, শুধু ফার্স্ট কম্পোনেন্ট মানে এর কম্পোনেন্টটা ফাইন্ড আউট করে দেখা যাক যে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ইনকামটা কত আসছে? 7:8:4, 7:8:4। আর এক্সপেন্ডিচার কত? 8:7:3। 57 কমন নিয়ে নিলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। তাহলে সেভিংস এর যে রেশিওটা আসবে তার ফার্স্ট কম্পোনেন্ট কত? 56। তাহলে কোন অপশনে ফার্স্ট কম্পোনেন্ট 56 আছে? এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই। একটা অপশনই আছে যার শুরুতে আছে 56। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পুরোটা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আগে অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে। সেই কারণে আগে এটা ফাইন্ড আউট করে দেখলাম যে এ দিয়ে শুধু কাজটা মিটছে কিনা, এ সেভিংস দিয়ে। এবার কি বলছে? দ্য প্রেজেন্ট পপুলেশন অফ এ টাউন ইজ 95,000। The population increases by 15% in the first year, increases by 20% in the second year, and decreases by 12% in the third year. Find the population of the town after 3 years. ঠিক আছে, তাহলে দেখো প্রথমে পপুলেশন কত ছিল? 95,000। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে পপুলেশন 15% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3/20, মানে 20 ছিল 3 বাড়ছে, এখন পপুলেশন কত হচ্ছে? 23। তার পরের বছর পপুলেশন ইনক্রিজ করছে 20%, অর্থাৎ 1/5, মানে 5 ছিল 1 বাড়ছে, মানে বেড়ে কত হচ্ছে? 6। তারপরের বছর 12% কমে যাচ্ছে, মানে ছিল 100, 12% কমে গেছে, তাহলে কত? 88। ওকে, এবার দেখো পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। শুরুতে প্রথমে ডিভিজিবিলিটি চেক করবো। ভালো করে দেখো, এই 88-র মধ্যে কিন্তু 11 লুকিয়ে আছে, অর্থাৎ অ্যান্সারটা অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে। এবার চেক করো, প্রথম অপশনটাকে 11 দিয়ে ডিভিজিবল? 6 আর 1 7, 7 6 13, 5 আর 1 6, 8 6 14, হচ্ছে না। তারপরে 5 আর 1 6, 6 আর 6 12, আর এদিকে আসছে 8 5 13, 13 আর 1 14, হচ্ছে না। এটা 5 আর 1 6, 6 6 12, 8 আর 3 11, 11 আর 1 12। এটা কিন্তু 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে। কিন্তু যদি দুটো 11 দিয়ে ডিভিজিবল হয় তখন প্রবলেম হয়ে যাবে। এটা হওয়ার সম্ভাবনা আছে, এই অপশনটা হওয়ার। এটাও চেক করি। 6 আর 1 7, 7 6 13, 8 আর 3 11, 11 আর 1 12। এটাও 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে এটাই কারেক্ট। ওকে,
নেক্সট, এবার আসছে দেখো 13 দাগ। জাস্ট এটা একটা সিম্পলিফিকেশন, উপরে বার আছে, তাহলে 0.45 মাথায় বার, তার মানে কি 45/99 ইন্টু এটার মানে কি 1 প্লাস 22/99 অর্থাৎ 2/9 হবে। 9 দিয়ে গেলে কত হবে 5, আর এখানে আসছে কত 11, অর্থাৎ 5/11 ইন্টু নিচে কত 9, 11, তাহলে আলটিমেট আসছে কত 5/9 অর্থাৎ 0.5, তার মাথায় বার, তাহলে অ্যান্সার কি হয়ে গেল। এবার কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 30, ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দ্য অ্যাভারেজ বিকামস 31, হোয়াট ইজ দ্য এক্সক্লুডেড নাম্বার। বলছে কি যে 5টা সংখ্যার অ্যাভারেজ কত 30, এইবার এই 5টা সংখ্যার থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার ফলে পুরো অ্যাভারেজটা কত দাঁড়াচ্ছে 31, তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যাটার ভ্যালু কত হবে ফাইন্ড আউট করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি 31, এবার এখানেও 31 হওয়ার কথা, কিন্তু এখানে 1 বেশি, 5টার জন্য টোটাল 5 বেশি, তাহলে এদিকে 5 কমিয়ে দিতে হবে, আবার এই 5টা এই -1 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আলটিমেট কত দাঁড়াবে, আলটিমেট কত দাঁড়াচ্ছে 31। আর আচ্ছা এদিকে একটু ভুল হলো, এদিকে তো 1 কম আছে, সরি সরি সরি, এদিকে এখানে আছে 31, এখানে 31 হওয়ার কথা, কিন্তু আছে কত 30, তার মানে কি 1 কম আছে, তাহলে 5 জনের জন্য টোটাল 5 কম, তাহলে এদিকে 5 বাড়িয়ে দিতে হবে, এবার এই 5 এই -1 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হবে -5, তাহলে 31 - 5 মানে কত হবে 26, তাহলে যে সংখ্যাটাকে এক্সক্লুড করা হয়েছে তার ভ্যালু কত 26। এবার কি বলছে, A can do a certain work in 15 days while B can do the same work in 21 days. If they work together, then how many days will the same work will be completed? বলছে একজন ব্যক্তি 15 দিনে একটা কাজ করে, আর একজন ব্যক্তি 21 দিনে আর একটা কাজ করে, মানে ওই কাজটাই 21 দিনে করে, তাহলে তারা দুজন যদি একসাথে করে কত দিনে শেষ করবে। দেখো ডিরেক্ট শর্ট, 15 ইন্টু 21 বাই 15 প্লাস 21 মানে 36। ওকে, এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 7 21, 3 12 36, আবার 3 দিয়ে গেলে কত হবে, 3 5 15, 3 4 12, মানে 5 7 35/4 মানে 8 পয়েন্ট সামথিং হবে। নেক্সট, এটা কি বলছে, বলছে যে এ ট্রেন ক্রসেস এ টানেল half of its length with a speed of 72 km/h in 60 seconds. Then find how much time it will cross another train of double of its length which is standing on a platform with 60% of its own speed. ধরে নিচ্ছি যে একটা ট্রেনের লেন্থ ধরো x, এবার সেই ট্রেনটা তার হাফ লেন্থের একটা টানেলকে ক্রস করছে, ঠিক আছে, তাহলে তার হাফ লেন্থ মানে টানেলের লেন্থ হচ্ছে x/2, তাহলে একটা ট্রেন যখন একটা টানেলকে ক্রস করবে তখন সেই ট্রেনের যে লেন্থ সেই লেন্থের সমান ডিস্টেন্স, তার সাথে সাথে ওই টানেলের যে লেন্থ সেই লেন্থটাকেও কভার করবে, তাহলে টোটাল কতটা লেন্থ কভার করবে ওই ট্রেনটা x + x/2, আর এটা করতে সময় লাগবে কত, স্পিড কত 72 km/h, এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য, আর সময় কত 7, অর্থাৎ 4 18 72, তাহলে এখানে কত আসছে 3x/2, আর এখানে 4 5 20, তার মানে 1200, মানে 400, তাহলে x এর ভ্যালু কত আসছে 800, তাহলে ট্রেনের লেন্থ কত 800। এবার ওই ট্রেনটা তার ডবল লেন্থের ট্রেনকে ক্রস করছে, তাহলে এই ট্রেনের লেন্থ কত 800, তাহলে তার ডাবল লেন্থ মানে 1600 মিটারের একটা ট্রেনকে ক্রস করছে, তাহলে এই 800 মিটারের ট্রেনটা যখন 1600 মিটারের ট্রেনটাকে কভার করবে তখন টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, 800 + 1600 মানে 2400 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত হবে, দেখো এখানে 1600 মিটারের যে ট্রেনটা আছে সেটা কিন্তু
ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তাহলে ওর কোনো রকম কোনো গতিবেগ নেই। তাহলে গতিবেগ কার আছে? 800 মিটারের ট্রেনের লেন্থের গতিবেগ আছে। তাহলে 800 মিটারের যে ট্রেন, সেই ট্রেনটার গতিবেগটাই এখানে কনসিডার হবে। ওকে, আর সেই ট্রেনের গতিবেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু প্রশ্নে এটাও বলে দিয়েছে এই 800 মিটারের যে ট্রেনটা ছিল তার যে গতিবেগ আগে ছিল, এখন তার গতিবেগ কিন্তু সেটা নেই। এখন তার গতিবেগ হয়ে গেছে আগের গতিবেগের 60%। তাহলে আগের গতিবেগ ছিল কত? 20, এখন 20 60% মানে 20 3/5 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে গতিবেগ। ফাইন্ড আউট করতে হবে কি? টাইম। তাহলে কত আসছে? 4, 3 এ 4 12, তার মানে অ্যান্সার কত হবে? 200। তাহলে কতটা সময় লাগবে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আর একটা ট্রেনকে ক্রস করতে? 200 সেকেন্ড। নেক্সট, এবার কি বলছে? দ্য স্পিড অফ এ বোট ডাউনস্ট্রিম ইজ 150% মোর দ্যান ইটস স্পিড আপস্ট্রিম if the time taken by the boat for going 80 kilometer downstream and 50 kilometer upstream is 8.2 hours, then what is the speed of the boat in downstream? ঠিক আছে, কি বলছে? যে একটা বোটের ডাউনস্ট্রিম স্পিড যা, মানে ডাউনস্ট্রিম স্পিডটা 150% বেশি আপস্ট্রিম স্পিডের থেকে। ঠিক আছে, তাহলে এই ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডের রেশিও কত হবে? 150% বেশি বলছে। তাহলে 150% বেশি মানে 150% মানে কত? 1 প্লাস 1 প্লাস 1/2 মানে 3/2। তার মানে আপস্ট্রিম স্পিড যদি 2 হয়, ডাউনস্ট্রিম স্পিড 3 ইউনিট বেশি, অর্থাৎ 5। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে? এবার বলছে ইফ দ্য টাইম টেকেন বাই দ্য বোট ফর গোয়িং 80 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 50 কিলোমিটার আপস্ট্রিম ইজ 8.2 আওয়ার্স। বলছে 80 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে আর 50 কিলোমিটার আপস্ট্রিম যেতে টোটাল সময় লাগবে 8.2 আওয়ার। তাহলে 80 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে কতটা সময় লাগবে? 80 কিলোমিটার হচ্ছে ডাউনস্ট্রিম ডিস্টেন্স, আর ডাউনস্ট্রিম স্পিড কত? 5 ইউনিট, ধরে নিচ্ছি 5k। তাহলে ডাউনস্ট্রিমে 80 কিলোমিটার যেতে এতটা সময় লাগবে। একইভাবে আপস্ট্রিমে 50 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে? 50/2k। টোটাল এতটা সময় লাগবে, আর এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 8.2। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? আলটিমেট 5 দুগুণ 10, 10k। এখানে কত হবে? 2, তাহলে 160। আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 5, মানে 250। 8.2, তাহলে এখানে আসছে 410/10k। 8.2, 0 0 কেটে যাচ্ছে, আর 41 দিয়ে যদি কেটে দেই তাহলে কত হবে? 0.2। তাহলে কি আসছে আলটিমেট k এর ভ্যালু? এখানে 1/k ইজ ইকুয়াল টু চলে আসছে 2/10, তার মানে 1/5, অর্থাৎ k এর ভ্যালু কত? 5। জানতে চেয়েছে যে ডাউনস্ট্রিম স্পিডটা কত, অর্থাৎ 5 এর ভ্যালু, মানে 5k এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। k এর ভ্যালু 5, তাহলে 5k কত হবে? 25। তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত? 25 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তারপর এটা কি বলছে? এ ট্রেন ইজ টু কভার 370 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড। আফটার রানিং 100 কিলোমিটার, the train could run at a speed of 5 kilometer per hour less than its normal speed. Due to some technical fault, the train got delayed by 36 minutes. What is the normal speed of the train? ওই ট্রেনের নর্মাল স্পিড কত সেটা ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো যে একটা ট্রেনের টোটাল কভার করার কথা কত? 370 কিলোমিটার। ঠিক আছে, এবার সেই 370 কিলোমিটারের মধ্যে অলরেডি সে 100 কিলোমিটার কভার করে ফেলেছে, কোনো রকম কোনো সমস্যা করেনি। এবার বাকি যে 270 কিলোমিটার আছে, সেই 270 কিলোমিটার কভার করার সময় দেখা যাচ্ছে যে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তার গতিবেগ যা ছিল
এখন গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার কমে যাচ্ছে, ঠিক আছে। আর সেই 5 কিলোমিটার/আওয়ার কমে যাওয়ার জন্য তার যে সময়ে এই 270 কিলোমিটার কভার করার কথা ছিল সেই সময় কভার করতে পারছে না, 36 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তাহলে জানতে চেয়েছে যে নর্মাল স্পিড কত ছিল ওই ট্রেনের। ওকে, তাহলে দেখো আমি নর্মাল স্পিড ধরে নিচ্ছি এক্স। তাহলে নর্মাল স্পিড যদি এক্স হয়, নর্মাল স্পিড যদি এক্স হয়, নর্মাল স্পিড যদি এক্স হয় তাহলে নর্মাল টাইম কত লাগতো? নর্মাল টাইম লাগতো 270/x, এই 270 কিলোমিটার কভার করার জন্য। কিন্তু তার গতিবেগ এখন 5 কিলোমিটার/আওয়ার কমে গেছে, তাহলে 270 কিলোমিটার কভার করতে কতটা সময় লাগবে? বেশি সময় লাগবে কত না 270/x-5, ঠিক আছে। আর এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে? 36 মিনিট। এবার এটাকে যদি ঘন্টায় নিয়ে যাই কি করতে হবে? 36/60, 12 দিয়ে গেলে কি হবে? 3 বারং 36 আর 5 বারং 60, অর্থাৎ 3/5। এবার 3 দিয়ে যদি কেটে দেই এখানে কত আসবে? 90। এখানে কত আসবে? 90। এখান থেকে যদি আবার 90 কমন নিয়ে নেই কত হবে? 1/x-5 minus 1/x equal to 1/5। এবার এটা কি পুরো ক্যালকুলেশন করব? না, পুরো ক্যালকুলেশন করব না। কি করব না, এখানে অপশন টেস্ট করব। আর কিভাবে অপশন টেস্ট করছি দেখো। দেখো এখানে কি আছে? ডান দিকে নিচে 5 আছে, তাহলে কোন অপশনটা নিলে ডান দিকে নিচে 5 আসার সম্ভাবনা আছে? দেখো যদি আমি নিচে 48 নেই তাহলে কত হবে? এক্স এর ভ্যালু যদি 48 বসাই তাহলে এই নিচে চলে আসবে 43, ঠিক আছে। তাহলে এখানে 43, এখানে 48, তাহলে 43 আর 48 এর এলসিএম নিতে হবে। এবার সেই এলসিএম থেকে 5 আসার সম্ভাবনা কি কখনোই আছে? কখনোই নেই, কারণ 43 তো 5 দিয়ে ডিভিজিবলই না। সেই কারণে নাম্বার সিস্টেমের সেন্সটা কিন্তু এখানে থাকতে হবে। তাই 48 তো প্রথমেই ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে 45। 45 যদি নেই তাহলে কি হবে? এখানে আসবে 90 ইন্টু, যদি 45 নেই তাহলে কি হবে? যদি 45 নেই তাহলে হবে 45 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 40, আর এখানে আসবে কত? 45, ঠিক আছে। তার মানে 90 ইন্টু উপরে কত আসবে? উপরে আসবে 5, আর নিচে কত আসবে? 40 ইন্টু 45। তাহলে কি হবে? 45 দুগুণ 90, 2 দিয়ে আসলে হয়ে যাবে 20, এখানে চলে আসছে 1/4। তার মানে 45ও নেওয়া যাবে না। ওকে, এবার যদি 40 নেই, 40 নিলে কত হবে? 90 ইন্টু 1/35 মাইনাস 1/40, এটা আসবে। অর্থাৎ 90 ইন্টু উপরে কত আসবে? 5, আর নিচে আসবে কত? 35 ইন্টু 40, ঠিক আছে। তাহলে এখান থেকে এই 0 0 কেটে যাচ্ছে, এখানে আসছে 7, নিচে যেই 7 চলে আসছে তার মানে 5 আসার সম্ভাবনা কিন্তু আর নেই। ওকে, তাহলে এটাও হবে না, পড়ে থাকছে এটা, এটাই হবে কারেক্ট। বসিয়ে দেখো, ডান দিকে 1/5 চলে আসবে। দেখো এখানে আসছে কত? 90 ইন্টু, এখানে কত আসবে আলটিমেট? এখানে আসবে 45 ইন্টু 40, না 45 ইন্টু 50 আসবে। তাহলে 45 ইন্টু 50 যদি আসে, নিচে আসবে 45 ইন্টু 50, উপরে আসবে কত? 5, তাহলে কত আসছে? এখানে 2, আর এখানে কত আসবে? 10, অর্থাৎ 1/5। তাহলে দেখো ডান দিকে কিন্তু 1/5 চলে আসছে, তাহলে এই অপশনটাই কারেক্ট হয়ে গেল। ক্যালকুলেশন সাংঘাতিক ভাবে ফাস্ট করতে হবে, সাংঘাতিক ভাবে ফাস্ট। নেক্সট, এটা কি বলছে? বলছে এ সলিউশন অফ 45%, a solution of 45% alcohol is mixed with a solution of 60% alcohol in the ratio 2:3. In what ratio should the resultant solution be mixed with 72% alcohol solution to get 66% alcohol solution? বোঝা গেল না কি বলছে? অঙ্কটা করতে করতে পুরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো তোমার কাছে দুটো সলিউশন আছে, একটা সলিউশনের মধ্যে 45% অ্যালকোহল আছে, আর একটা সলিউশনের মধ্যে 60% অ্যালকোহল আছে। এবার সেই দুটো সলিউশনকে 2:3 রেশিওতে মেশানো হচ্ছে।
2:3 রেশিওতে মেশানো হচ্ছে দুটো সলিউশনকে। তার মধ্যে প্রথম সলিউশনের মধ্যে আছে 45% অ্যালকোহল, দ্বিতীয় সলিউশনের মধ্যে আছে 60% অ্যালকোহল। তাহলে রেজাল্ট্যান্ট যে সলিউশনটা হবে তাতে অ্যালকোহল কতটা থাকবে? 45 দুগুণ 90, আর 3 × 60 180, 180 বাই 5, তাহলে 270/5 কত আসছে? 270/5। তার মানে 5 × 5 = 25, 2 × 20, 4 × 5 = 20। তাহলে সেই রেজাল্ট্যান্ট সলিউশনের মধ্যে 54% অ্যালকোহল আছে। এবার প্রশ্নে বলেছে এই 54% অ্যালকোহল, এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারের সাথে 72% অ্যালকোহল ওয়ালা একটা মিক্সচার মেশানো হচ্ছে। কি বলছে? যে 72% অ্যালকোহল ওয়ালা একটা মিক্সচারের সাথে এই 54% অ্যালকোহল ওয়ালা একটা মিক্সচার মেশানো হচ্ছে। আর মেশানোর ফলে যে নতুন মিশ্রণটা তৈরি হচ্ছে, সেই নতুন মিশ্রণে 66% অ্যালকোহল আছে। তাহলে জানতে চেয়েছে যে এই 72% অ্যালকোহল ওয়ালা মিক্সচার আর 54% অ্যালকোহল ওয়ালা মিক্সচার কি রেশিওতে মেশানো হবে। তাহলে জাস্ট অ্যালিগেশন করতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর ডেভিয়েশন আর অ্যালিগেশনের একটা মিক্স অঙ্ক। এটা কত দাঁড়াচ্ছে আলটিমেট? এটা দাঁড়াচ্ছে 12, আর এটা দাঁড়াচ্ছে 6, 2:1। সেই সব স্টুডেন্টরাই বুঝতে পারবে যাদের কনসেপ্ট সাংঘাতিক ভাবে ক্লিয়ার। এবার জানতে চেয়েছে কি যে দুটো মিশ্রণকে কি রেশিওতে মেশাতে হবে। এখানে কি বলেছে? এখানে 54%টা আগে নিয়েছে, মানে জানতে চেয়েছে এই 54% ওয়ালা অ্যালকোহলের মিশ্রণ আর 72% ওয়ালা অ্যালকোহলের মিশ্রণ কি রেশিওতে মেশাতে হবে। তাহলে কি হবে? 1:2। অ্যান্সারটা হবে। ঠিক আছে, নেক্সট। এবার কি বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years is 1,000 at the rate of 10% per annum. What is the amount after these 2 years? তাহলে দেখো 2 বছরের ক্ষেত্রে ইন্টারেস্টটা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কত? 10%, সময় কত? 2 বছর। তাহলে 2 বছরে ইন্টারেস্ট কত দেবে? 20%। আর প্রশ্নে 20% এর ভ্যালু কত দেওয়া আছে? 1000। ফাইন্ড আউট করতে বলেছে কি যে অ্যামাউন্ট কত। তাহলে দেখো প্রিন্সিপাল যদি 100 হয় আর 20 টাকা যদি ইন্টারেস্ট হয়, তাহলে অ্যামাউন্ট কত হবে? 120 টাকা বা 120%। তাহলে 20% এর ভ্যালু দেওয়া, 120% এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 6 গুণ, তাহলে কত হবে? 6000। অ্যান্সার বি হয়ে গেল। তারপর জাস্ট এটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন। দেখো এখানে কত অফের কাজ আগে করতে হয়, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 3 দুগুণ 6। ঠিক আছে, 6, আর এদিকে আসবে 3 দুগুণ 6। তারপরে ভাগের কাজ, তাহলে 3/6 মানে 1/2। 2 কেটে যাবে, আলটিমেট এখানে পড়ে থাকবে কত? 2 ভাগ। ঠিক আছে, এখানেও অফের কাজ আগে হবে। কত হবে? 4 × 4 = 16। তাহলে দেখো 4 × 4 = 16, আর এখানে কি হবে? 4/16 হবে। তাহলে 4/16, তাহলে উপরে 16 নিচে 16, এখানে কত আসবে? এই পুরো জায়গাটা মিলে যে রেজাল্টটা দেবে সেটা কত? সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে আসছে 4 প্লাস 1 মাইনাস, আর এখানে কি হবে? 4/4 কত হবে? 1, 1 × 4 4। তাহলে এখানে 4 4 কেটে যাবে, তাহলে 2/1 মানে 2 অ্যান্সার হবে। অ্যান্সার ডি। এবার কি বলছে? দ্য ডিভাইজার ইজ 24 টাইমস দ্য কোশেন্ট and 8 times the remainder. If the quotient is 18, then find the dividend. মানে ভাজ্যটা ফাইন্ড আউট করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইনটু ডিভাইজার প্লাস রিমাইন্ডার। ওকে, এবার এখানে কি বলে দিয়েছে? কোশেন্ট বলে দিয়েছে 18। আর কি বলছে? যে ডিভাইজার ইজ 24 টাইমস অফ দ্য কোশেন্ট, তাহলে ডিভাইজারটা কত হবে? 24 × 18। আর কি বলছে?
যে and 8 times the remainder, মানে ডিভাইজারটা হচ্ছে 8 times of the remainder, তাহলে ডিভাইজারটা কত 24 into 18, তাহলে একে যদি 8 দিয়ে ভাগ করে দেই কত হবে 3 8 রং 54 দাঁড়াবে আলটিমেট, তাহলে রিমাইন্ডারটা কত 54। এবার জানতে চাই যে ডিভিডেন্ডটা কত, তাহলে এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। এবার ভালো করে দেখো এই যে 54 মধ্যে 9 আছে, আবার এই 18 ইন্টু 24 ইন্টু 8 এর মধ্যেও কিন্তু 9 আছে, তাহলে অ্যান্সারটা অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 5 আর 4 9 এর সাথে 16, এটা 9 দিয়ে ডিভিজিবল নয়। 8 7 15 আর 4 19, 9 দিয়ে ডিভিজিবল নয়। 7 6 13, 13 আর 3 16, 9 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে 8 7 15 আর 3 18, এটাই হবে কারেক্ট অ্যান্সার। হয়ে গেল, কিছু আছে? এবার কি বলছে, হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম টু এত টু মেক ইট ডিভিজিবল বাই 30। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট 13 দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগশেষ আসবে সেটাকেই আলটিমেট মানে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কত আসবে 24 68 37। ওকে, তাহলে 13 দিয়ে ভাগ করো, কত আসবে 13 1 কে 13, 11 16, 8 13 104, কত আসবে 12 28, 9 13 117, কত আসবে 11 13, 8 13 104, কত আসবে, এদিকে আসবে 9 আর ওদিকে হবে 97। ঠিক আছে, তাহলে 7 13 91, অর্থাৎ 6, রিমাইন্ডার আসছে 6, তাহলে 6 বাদ দিতে হবে। ঠিক আছে, নেক্সট। এবার কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট when interest is compounded 6 monthly and the simple interest on a sum of 20,000 for 1.5 years at 10% per annum। বলছে কি ভালো করে বুঝবে অঙ্কটা, বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করতে দিয়েছে। মূলধন বলে দিয়েছে 20,000, সময় বলছে 1.5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বলছে 10%। ঠিক আছে, তাহলে দেখো সময় যদি 1.5 বছর হয়, সিম্পল ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত দেবে 1.5 বছরে, অবশ্যই 15%। এটা কি চলে আসছে, এটা চলে আসছে এসআই, সিম্পল ইন্টারেস্ট দেবে 1.5 বছরে 15%, নো প্রবলেম। এবার সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও কিন্তু মূলধনটা 20,000, সময় কিন্তু 1.5 বছর, রেট অফ ইন্টারেস্ট কিন্তু 10%, কিন্তু এখানে বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড 6 মান্থলি, 6 মান্থলি কম্পাউন্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে সময় হচ্ছে 1.5 বছর, যদি 6 মান্থলি কম্পাউন্ডেড হয় কবার দেবে, 3 বার দেবে। ঠিক আছে, এবার 1 বছরে 10% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 6 মাসে কত দেবে 5% দেবে, তাহলে 5% করে 3 বার দেবে, মানে 5%-এ 3 বার যদি সাকসেসিভ করি তাহলে পুরো 1.5 বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট সেটা পেয়ে যাব। আর 5%-এ 3 বার সাকসেসিভ মনে রাখতে হবে, কত হবে 15.7625%। ঠিক আছে, এটা কি চলে আসছে, সিআই চলে আসছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত 15%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত 15.7625%। ঠিক আছে, এবার এদের মধ্যে ডিফারেন্স কত 0.7625%, সুবিধার জন্য 0.8% অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করবে। ঠিক আছে, আর কার 0.8% হবে, অবশ্যই মূলধনের। তাহলে মূলধন কত, মূলধন হচ্ছে 20,000 টাকা, তাহলে 20,000-এ যদি 0.8% করি তাহলে 8/100, আরো একটা শূন্য, অর্থাৎ 8/1000। এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কাটা, 8 2 16, কত 160। তাহলে অ্যান্সারটা কত হবে, 160-এর থেকে ছোট আবার 160-এর কাছাকাছি একটাই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার 152.5। হয়ে গেল, নেক্সট। এবার আসছে দেখো 25 দাগ, কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3 annum 1/2 years at the rate of 10% per annum is rupees 2940. What will be the compound interest on the same sum for
1.5 years at the same rate when interest is compounded half yearly. কি বলছে যে একটা টাকাকে সিম্পল ইন্টারেস্টে রাখা হয়েছে 3.5 বছরের জন্য 10% ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট হিসেবে পাওয়া যাচ্ছে 2940। তাহলে দেখো 3.5 বছরের জন্য যদি রাখা হয় 10% যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে পুরো 3.5 বছরে ইন্টারেস্ট কত দেবে? 35%। আর সেই 35% এর ভ্যালু কত দেওয়া আছে? 2940। ওকে, এবার বলছে ওই সেম টাকা সেম রেটে যদি 1.5 বছরের জন্য রাখা হয় আর কম্পাউন্ডেড যদি হাফ ইয়ারলি হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট রাখা হচ্ছে আবার ইন্টারেস্ট রেটটা সেম আছে কিন্তু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হচ্ছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে কত টাকা পাবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো রেট কত ছিল? রেট হচ্ছে 10%, হাফ ইয়ারলি বলছে মানে 5% করে দেবে। কবার দেবে? সময় হচ্ছে 1.5 বছর। তাহলে 1.5 বছর মানে কি? 1.5 বছর এবার কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে 6 মাস অন্তর 3 বার দেবে, প্রত্যেকবার 5% করে। তাহলে 5% এর 3 বার সাকসেসিভ করতে হবে। কত হবে? 15.7625%। আমি সুবিধার জন্য 15.8% হচ্ছে। তাহলে এটাই পুরো 1.5 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে দেবে। ঠিক আছে, তার ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। 35% এর ভ্যালু আছে, 1% এর ভ্যালু কত হবে? বাই 35, তাহলে 15.8 এর ভ্যালু কত হবে? ইন্টু 15.8। ঠিক আছে, আচ্ছা এবার যদি 7 দিয়ে কাটি কত হবে? 5, 7 দুগুণ 4 7 28, 7 দুগুণ 14, 5 দিয়ে গেলে কত হবে? 5 অষ্টে 40, 4 5 20। তাহলে 84 ইন্টু 15.8। ঠিক আছে, তাহলে দেখো 84 ইন্টু 15.8, যদি এটা না করে যদি শুধু যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 15 60 0, হাতে 6, 8 15 120 আর 6 126, 1260। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 1260 এর থেকে বেশি হবে, কিন্তু 1260 নিয়ে করলে হবে না, 15.8 দিয়েই গুণটা কন্ডাক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 15.8 দিয়ে যদি গুণ করি তাহলে প্রথমে যদি 15 দিয়ে গুণ করে দেই তাহলে কত হবে? 4 15 60 0, হাতে 6 আর 8 15 120 আর 6 126। তারপরে যদি 0.8 দিয়ে গুণ করি কত হবে? 4 32 এর 2, হাতে 3, 8 64 আর 3 67, একটা ছেড়ে দশমিক। তাহলে আলটিমেট কি আসছে? 0.2। এদিকে আসছে 7, 6 6 12 2, হাতে 1, 12 আর 1 13, 1327.2। তাহলে অ্যান্সারটা অবশ্যই 1327.2 এর থেকে ছোট হবে আর 1327.2 এর খুব কাছাকাছি হবে। একটাই আছে, কত? 1326। হয়ে গেল, শেষ। আজকের 25টা অঙ্ক কমপ্লিট। নেক্সট ক্লাসে আবার 25টা অঙ্ক নিয়ে আস।